আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমাদের অনেক একটা কাছের মানুষ, যার জন্য পশ্চিমবঙ্গে একটার পর একটা দুর্নীতি সামনে এসেছে এবং যার রেজাল্টগুলো আমরা এখন জানতে পারছি, যার রেজাল্টগুলো আমাদের চোখের সামনে এখন আসছে। তিনি অন্য আর কেউ নন, তিনি হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। একটা মানুষের ভদ্রতা, একটা মানুষের বক্তৃতা দেওয়ার ধরন দেখলে আমরা বুঝতে পারি যে আমরা যাকে ভোট দেব বা আমরা যাকে চুজ করব তাকে কতটা বিনম্র, ভদ্র এবং বিনয়ী হতে হয়। তো সবার আগে সেই ভিডিও থেকে আমি কিছুটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের কাছে আমি অবশ্যই এটা জানতে চাইব যে আপনাদের কি মনে হয় বা তোমাদের কি মনে হয় বন্ধুগণ এই ব্যাপারে, যে এই প্রার্থী যে আমাদের বিরোধী দল, আমাদের রাজ্যে যারা বিরোধী দল হিসাবে পরিচিত, তারা যে পছন্দ করেছেন এই প্রার্থীকে বা চুজ করেছেন এই প্রার্থীকে, তিনি কি আমাদের জন্য একেবারেই উপযুক্ত নাকি একেবারেই উপযুক্ত না। বিরোধী দলনেতা হিসাবে তার প্রচারে গেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি নিজে বক্তব্য রাখছেন। অবশ্যই ভিডিওটা তোমরা বা আপনারা আগে দেখুন। যে জায়গায় থেমেছিলাম সেই জায়গা থেকে শুরু করি। যে ধরুন, আমি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছিলাম, কিভাবে এই পশ্চিমবঙ্গের কোষাগারে টাকাটা যায়, যে টাকা আমার টাকা, আপনার টাকা, সেই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দেয়া হয়। সেটা খুব অল্প কথায় যতটা সম্ভব সরলভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম। এটা আপনাদের জেনে রাখা দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর ছ্যাচর দুর্বৃত্ত এবং তোলাবাজদের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন। ধরুন, আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে, বাড়িতে জামা কাপড় কাচতে হবে বা অন্য কোনো কাজে। এইটার দাম ধরুন 40 টাকা, 1 কেজি প্যাকেট, তার দাম 40 টাকা ধরে নিন। আপনি 40 টাকা দিয়ে গুঁড়ো সাবানটা কিনে নিয়ে চলে এলেন। আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স। আপনি 8 টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন। আপনি জানেন 40 টাকা দাম, সবাই তাই জানে 40 টাকাতেই বিক্রি হয়। এই 40 টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার 8টা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে। কি রেটে, কি অনুপাতে? না, 4 টাকা পাবে রাজ্য সরকার, 4 টাকা পাবে কেন্দ্র সরকার। এই যে 4 টাকা পেলেন, রাজ্য সরকারের টাকা কোষাগারে জমা পড়ল, কেন্দ্রীয় সরকার যে 4 টাকা পেলেন তার মধ্যে 2 টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার ফেরত দেবে। কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে কর সংগ্রহ করবে তার একটা অংশ বিভিন্ন রাজ্যকে বাঁটোয়ারা করে দিতে হয়। তাহলে পশ্চিমবঙ্গের কোষাগারে আপনি যে 40 টাকা খরচ করলেন, সেই 40 টাকার মধ্যে 4 এবং 2 6 টাকা জমা পড়ল। প্রতিদিন এই রকম কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে, যেখান থেকে মূলত মাইনে হয় কর্মচারীদের, যেখান থেকে অন্যান্য রাস্তাঘাট এইসব তৈরির টাকা আসে। কিন্তু টাকাটা আপনার এবং আমার, টাকাটা মমতা ব্যানার্জির নয়। আর এই যে স্কিম, এই স্কিম মমতা ব্যানার্জি নিজের মাথা থেকে বার করে চালু করেননি। এটা চালু করেছিলেন, চালুর কথা প্রথম বলেছিলেন আজ থেকে বহুদিন আগে একজন বাঙালি অর্থনীতিবিদ। তিনি যে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাওয়া দরকার, এইটা হচ্ছে একটা লক্ষ্মীর ভাণ্ডার, হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প। অর্থাৎ মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে গেলে কি হবে? মানুষ সেই টাকাটা খরচ করবে। কিসে খরচ করবে? না জিনিসপত্র কেনাতেই খরচ করবে,
সে খাবার হোক, পোশাক হোক, অন্য প্রসাধনী সামগ্রী হোক, যাই হোক, বা ওষুধ হোক, এই টাকাটা খরচ করলে এই টাকার আবার বিরাট অংশ কোষাগারে ফেরত আসবে। অর্থাৎ টাকাটা সার্কুলেট হতে থাকবে। আপনাকে টাকা দেওয়া হলো, ধরুন 1000 টাকা, এই 1000 টাকা আপনি খরচ করে ফেললেন এক মাসে। এই 1000 টাকা কিসে কিসে খরচ করলেন? বিভিন্ন জিনিস কিনতেই খরচ করলেন। এই টাকার একটা অংশ সরাসরি আবার চলে গেল কোষাগারে। এইভাবে টাকাটা সার্কুলেট হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা। এখানে এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জির বা ভাইপো ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের অন্য কারো কোনো যোগাযোগ নেই, কোনো যোগ নেই। এই সমাজ কল্যাণমূলক প্রকল্প একবার যদি চালু হয়, তাহলে আপনারা যখন তৃণমূল কংগ্রেসের এইসব তোলাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যখন আপনাদের কাছে আসবেন ভোট চাওয়ার জন্যে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোনো একটা সমাজ কল্যাণমূলক প্রকল্পের নাম বলো যেটা ভারতবর্ষে চালু হওয়ার পরে বন্ধ হয়েছে। একটা বলো। তারা জানে না, একটাও বন্ধ হয়নি। এই সমাজ কল্যাণমূলক প্রকল্প আমাদের মতো দেশে, আমাদের দেশ যেখানে বহু মানুষের বহু কষ্ট, একবার চালু হলে আর বন্ধ হয় না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী আপনাদেরকে আরও বিশদে বলবেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কি কি নামে এই প্রকল্প চলে এবং সেখানে টাকা অনেক বেশি টাকা মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হয়। এইখানে তৃণমূল কংগ্রেস যেটা করছে, সেই বেশি টাকা পৌঁছে না দিয়ে আপনাদেরকে প্রবঞ্চনা করছে। আরও বেশি টাকা পৌঁছে দেওয়া উচিত। এই তৃণমূল কংগ্রেস এমনভাবে দুর্নীতি চালায় এবং এমনভাবে নিজেদের পকেট ভারী করে যে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা সেই টাকাটাও পড়ে না। উদাহরণ হিসেবে বলি, ধরুন নদী থেকে বালি তোলা হবে। এক গাড়ি বালি তুললে, এক লরি বালি যদি তোলা হয়, তাহলে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে যে ঠিকাদার বালি তুলছে সে পেমেন্ট করবে 100 টাকা বা 200 টাকা। এরকম হাজার হাজার ট্রাক বা হাজার হাজার লরি বালি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে তোলা হয়, যেখানে বালি তোলার কথাই না সেখান থেকেও হয়। তা আপনারা প্রতিনিয়ত এই কাগজে পড়েন। এই যে বালিটা তুলল, তৃণমূলেরই কন্ট্রাক্টর, তৃণমূলেরই নেতা, সেই কন্ট্রাক্টর তৃণমূলেরই লোক, তারাই এই বিষয়ে দালালি করে, তাদের কাজই দালালি করা। তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকাটা দিল না। তারা বালির লরি সেখান থেকে বার করে নিয়ে নিজেদের গুন্ডামির জোরে বার করে নিয়ে চলে যায় এবং প্রশাসনের এবং পুলিশের একটা অংশ তাদের সঙ্গে জড়িত। তারা কিছু কিছু টাকা প্রশাসনের কিছু অফিসার, পুলিশের কিছু লোকজন তাদের মধ্যে ছড়ায়, কিন্তু যে টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে আসার কথা ছিল সেই টাকাটা আর পশ্চিমবঙ্গের কোষাগারে আসে না। ফলে কোষাগার ক্রমাগত দুর্বল হতে থাকে। আশা করি ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। বারবার আমরা দেখেছি শাসক দল একটাই কথা বলতে থাকে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমাদেরকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তিনি কিন্তু খুব ভালোভাবে বোঝাতে চেয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আসছে কোথা থেকে। ঠিক আছে, সরকার কি করে, পশ্চিমবঙ্গ সরকার ইনকামটা কোথা থেকে? এখানে কোনো শিল্প নেই, এখানে কোনো চাকরি নেই, তো ইনকামটা কোথা থেকে আসছে? আপনারাই কিন্তু দিচ্ছি যেখান থেকে তিনি ইনকামটা করছেন, আর সেখান থেকেই তিনি বারবার ফুটানি আমাদেরকেই দেখান। 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা ধরিয়ে দেন, ধরিয়ে দিয়ে এটাই দেখান যে তিনি আমাদের ওপর দয়া করছেন। কেন? তিনিই তো স্লোগান দিয়েছিলেন মা মাটি মানুষ।
আমরা মেয়েরা মায়েদের মধ্যেও পড়ি আর মানুষের মধ্যেও পড়ি। আমাদের করার জন্য যেটা তিনি করছেন সেটা তো তার দায়বদ্ধতা না, সেটা তার ডিউটি। তিনি এটা করবে বলেই এসেছেন। আর এরকম হুমকানি কেন, বা এরকম চমকানি কেন, বা এরকম হুঁশিয়ারি কেন যে তাদেরকে ভোট না দিলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? এখানে কজন মানুষ আছে যে 1000 টাকায় পুরো সংসারটা চালাতে পারে, 1200 টাকায় চালাতে পারে, 1500 টাকায় চালাতে পারে? কজন মানুষ আছে? পশ্চিমবঙ্গের মানুষের কি এটাই লিমিটেশন, বা পশ্চিমবঙ্গের মায়েদের কি এটাই লিমিটেশন? 1000, 1200, 1500? আজকাল বাড়িতে বাড়ি বাড়ি যারা কাজ করে বেড়ায় তাদেরকে আমরা কখনোই ছোট করছি না, আমি কখনো ছোট করছি না, কারণ প্রতিটা কাজ সৎভাবে করা কাজ। ঠিক আছে, প্রতিটা কাজই কিন্তু অনেক ভালো, কারণ সেটা নিজের মানে সৎ পথে ইনকাম, মানে সেখানে চুরি কাটমানি এ সমস্ত কিছু থাকে না। কিন্তু তারাও 1200-1500 টাকার বেশি ইনকাম করে। কিন্তু যারা বেকার যুবক যুবতী পড়ে রয়েছে, আজকে দিনের পর দিন ধর্ণা দিচ্ছে, তারা 1200-1500 টাকা ইনকাম করে। তাহলে পড়াশোনাটা করেছি কেন? একটা টাইমে মনেই হয় যে পড়াশোনাটা করেছি কেন? পড়াশোনা কি এর জন্য 1200 টাকা, 1500 টাকা, 1000 টাকা বাড়বো? এর জন্যই কি পড়াশোনা? একটাই কথা, যদি তৃণমূলকে ভোট দেওয়া না হয় বা শাসক দলকে ভোট দেওয়া না হয়, তাহলেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এমন একটা প্রকল্প, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু বারবার এটাই বলেছেন যে একটা এমন প্রকল্প দেখান যেটা চালু হওয়ার পর সেটা বন্ধ হয়ে গেছে। জনকল্যাণমূলক প্রকল্প যেগুলো, সেগুলো চালু হওয়ার পর বন্ধ হয়ে গেছে। সত্যিই কি বন্ধ হয়ে যাবে? আর নাকি আমরা এই 1000 টাকা পাবো না বলে তার ভয়ে মানুষ দিনের পর দিন যারা চুরি করে এসছে, মেয়েদেরকে অসম্মান করে এসছে, মেয়েদেরকে মানে অপমান করে এসছে, খুন খারাপি, ঘর ভাঙা, সংসার ভাঙা, সমস্ত কিছু করে এসছে, পুরো পশ্চিমবঙ্গটা একটা বারুদের স্তূপের ওপর যারা বসিয়ে দিয়েছে, তাদেরকে জিতিয়ে দিতে হবে জাস্ট 1200-1500 টাকা আমাদেরকে দিচ্ছে বলে। এটাই আমাদের প্রাপ্য, এটা আমাদেরকে মেনে নিতে হবে যে হ্যাঁ এটাই আমাদের প্রাপ্য। আমরা 1200-1500 টাকাই পাই, তার বেশি কিন্তু আমরা পেতে পারি না। নিজেদের মনকে এটাই বোঝাতে হবে। একটা এমএ পাস মানুষও সেটা বোঝাবে যে হ্যাঁ 1200-1500 টাকাই আমার প্রাপ্য। একটা 10 পাস মানুষও সেটা নিজেদেরকে বোঝাবে। যে সাদা খাতা জমা দিয়েছে সেও নিজেকে বোঝাবে যে ঠিক আছে, এবার চাকরি চলে যাচ্ছে তো কি হচ্ছে, আমার বাড়ির বোনকে বা মাকে 1200-1500 টাকা তো দিচ্ছে, চাকরি চলে যাক না, কি যায় আসে। যারা যোগ্য, যারা চাকরি পেয়েছে তাদের নাম বলতে পারে না, অযোগ্যের সংখ্যা এত বেশি, যেখানে যোগ্য চাকরি প্রার্থী হারিয়ে যায়, সেখানে কি সবসময় হুঁশিয়ারি দেয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। কি হবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে? কি করবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে? স্বাস্থ্যসাথী কার্ড কোথায় নেওয়া হয়? স্বাস্থ্যসাথী কার্ড সামান্য একটা চোখের ক্যাটারাক্ট সার্জারি বা কোনো একটা অপারেশনে সেখানে সরকারি হসপিটাল নেয় না, ফিরিয়ে দেয় স্বাস্থ্যসাথী কার্ড। অন্যান্য রাজ্যগুলোতে যখন ভোট হয় তখন বোঝাই যায় না যে হ্যাঁ অন্যান্য রাজ্যে ভোট হচ্ছে বা অন্যান্য রাজ্যে কিছু হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে ভোট হোক, গোটা সমস্ত কিছু জানতে পেরে যাবে। সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ থেকে সমস্ত জায়গায় কিন্তু দেখানো হবে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। আর কি পাওয়া যাচ্ছে? চারিদিক থেকে অস্ত্র। শাসক দলের নেত্রী কিন্তু বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গকে লন্ডন করে দেবেন। লন্ডন করতে পারুক বা না পারুক, একটা জিনিস কিন্তু পেরেছে, বিদেশ থেকে দামি দামি অস্ত্র, বারুদ, গুলি, বোমা এগুলো নিয়ে আসতে পেরেছে। আমরা কোনো দল আমরা জানি না, আমরা শুধু একটাই জানি, আমাদের প্রাপ্য আমরা যেন পাই, আমাদের যোগ্য চাকরি আমরা যেন পাই, আমাদের জন্য যে আসা ত্রাণ সেটা যেন আমরা পাই, আমাদের জন্য যে আসা রেশন সেটা যেন আমরা পাই, আমাদের প্রাপ্য আমরা যেন পাই। সেটা যেই দলই হোক না কেন, মানুষের প্রাপ্য মানুষকে দিতে হবে। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের আপনাদের ট্যাক্সের টাকাতেই যেই টাকাটা আসছে সেই টাকাটাই মানুষকে দিচ্ছে। আর এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন তাদের ঘর থেকে তারা বের করে নিয়ে এসে টাকাটা দিচ্ছে। তাদের টাকাটা কোথা থেকে আসছে? মাটি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, ত্রিপল চুরি, এই সমস্ত চুরি থেকে। এই সমস্ত চুরি থেকে কি আসছে? আর বক্তৃতা, শাসক দলের নেত্রী যখন বক্তৃতা দিতে শুরু করে তখন তো মনে হয় যেন কান ফেটে রক্ত বেরোবে। কারোর প্রতি কোনো সম্মান নেই, না প্রধানমন্ত্রীর ওপর, না স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর, কারোর প্রতি না। অসভ্য কুৎসিত ভাষায় তাদেরকে আক্রমণ করা হয়। এটার থেকে মানুষ কি শিখবে?
কি শিখবে আমাদের দেশের যে যুব সমাজ রয়েছে, তারা কি শিখবে? আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে এটা থেকে? যে আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করে, এটা শিখবে? এটাই আমাদের কি মানে এটাই আমাদের কালচার? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তেনারা কি এরকমই ছিলেন? মানে এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি। আমরা যে সংস্কৃতি করি পশ্চিমবঙ্গে, বাংলার সংস্কৃতি গেছে কোথায়? আছে আদৌ বাংলার সংস্কৃতি? নাকি বাংলাদেশের সংস্কৃতি হয়ে যাচ্ছে জিনিসটা? এখন তো পশ্চিমবঙ্গ আর কেউ বলে না, বাংলা। আমাদের পশ্চিমবঙ্গকে বাংলা করে তোলার জন্য যেন মানুষ পাগল হয়ে উঠেছে। বারবার বলবো, আমরা সাধারণ মানুষ, আমরা কিছু চাই না, আমরা শুধু আমাদের প্রাপ্যটা চাই। প্রাপ্য চাকরি, প্রাপ্য রেশন, প্রাপ্য ত্রাণের যেই টাকা আসবে সেই টাকা, প্রাপ্য মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যে ঘরগুলো আসবে সেই জিনিসগুলো, সেই সমস্ত কিছু। যাদের ঘর আছে, যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে, তারা ঘর পাচ্ছে। আর বক্তৃতা, ভাষণ যে কীরকমভাবে দিতে হয়, কীরকমভাবে ভদ্রভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে হয়, সেটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু শিখিয়ে দিয়েছেন এই বক্তৃতার মাধ্যমে। আমি যখন বক্তৃতাটা শুনছিলাম, আমি শুধু ভাবছিলাম যে হ্যাঁ, এভাবেও করা যায়। কিন্তু দলনেত্রী যা খুশি তাই বলে যাচ্ছেন। মুখ আছে, বলতে ট্যাক্স লাগে না, বলে যাচ্ছি। দল মতভেদ মতবিরোধ এক জায়গায়, কিন্তু যিনি আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তো আমাদের কাছ থেকে বা যে কোনো মানুষের কাছ থেকে, ভারতবর্ষের মানুষের কাছ থেকে, দেশ বিদেশ থেকে, তারা কিন্তু একটা প্রাপ্য সম্মান ডিজার্ভ করে, সেটা আমরা জানি। কিন্তু দলনেত্রী সেদিক দিয়ে ধারপাশ দিয়ে যান না। তিনি যেটা মনে আসবেন তিনি সেটাই বলবেন। তো আপনারা কি মনে করছেন বন্ধুগণ? এই ব্যাপারে আপনাদের কি মতামত, আপনাদের কি রায়? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে।